আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি ভিডিওতে। আজকে আমাদের আলোচনার টপিক মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয়। আজকে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করব। শুরুতে আমরা দেখব মুনাফা জাতীয় আয় কোনগুলো। মুনাফা জাতীয় আয় হচ্ছে আমাদের বিক্রয়, সেবা থেকে আয়, শিক্ষানবিশ, স্যালামি, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি। এই যে শিক্ষানবিশ স্যালামি রয়েছে এটা কিন্তু আমাদের জন্য আয়, এই টাকাটা কিন্তু আমরা পাই। অনেকের মধ্যে কিন্তু কনফিউজড হয়ে যায় শিক্ষানবিশ স্যালামি কি, শিক্ষানবিশ ভাতা কি। মনে রাখবা শিক্ষানবিশ স্যালামি আমার জন্য আয় আর শিক্ষানবিশ ভাতা তোমার জন্য ব্যয়। শিক্ষানবিশ স্যালামি সবসময় হবে আয় আর শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যয়, কারণ শিক্ষানবিশ ভাতাটা আমাদের দিতে হয় আর শিক্ষানবিশ স্যালামিটা কিন্তু আমরা পাই। এরপর রয়েছে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ প্রাপ্তি, ব্যাংক জমার সুদ, বাড়ি ভাড়া প্রাপ্তি, প্রদত্ত ঋণের সুদ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা। এগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। এই টপিকগুলো একটু তোমাদের কি করতে হবে, একটু মেমোরাইজ করতে হবে কোনগুলো মুনাফা জাতীয় আয়, অথবা সহজেই মনে রাখতে পারো। মুনাফা জাতীয় আয়গুলো কিন্তু আমাদের জন্য স্বল্প মেয়াদী হয় এবং টাকার অঙ্ক কিন্তু ছোট হয়। যে মুনাফা জাতীয় আয়গুলো রয়েছে যেমন দেখো বিক্রয়, যে কোনো ধরনের পণ্য বিক্রয়, সেবা থেকে আয়, আমি যদি সেবা প্রদান করি সেখান থেকে আয় হবে। তারপর শিক্ষানবিশ স্যালামি, কমিশন প্রাপ্তি, কোনো কাজের বিনিময়ে আমি কমিশন পাবো। তারপর হচ্ছে বাট্টা প্রাপ্তি, আমি যদি কোনো কিছু ক্রয় করি বা কোনো কিছু বিক্রয় করি সেক্ষেত্রে যদি আমি বাট্টাটা পাই সেটা আমার জন্য আয় হবে। লভ্যাংশ প্রাপ্তি, তারপর বিনিয়োগের সুদ, কোনো জায়গায় বিনিয়োগ করলে সেখান থেকে আমি মাসে মাসে একটা সুদ পাবো। তারপর রয়েছে আমাদের ব্যাংক জমার সুদ, বাড়ি ভাড়া প্রাপ্তি, প্রদত্ত ঋণের সুদ। এগুলো হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয়গুলো হবে আমাদের জন্য স্বল্প মেয়াদী এবং টাকার অঙ্কে কিন্তু ছোট হবে, এটা একটু মাথায় রাখবা। এরপর আমাদের রয়েছে মুনাফা জাতীয় ব্যয়। দেখো মুনাফা জাতীয় ব্যয় কোন কোনগুলো? ক্রয়, পণ্য পরিবহন ব্যয়, ক্রয় পরিবহন, এই যে আমি ক্রয় করব এই ক্রয়ের জন্য আমি একটা যদি কোনো পণ্য ক্রয় করি, পণ্যটা আনার জন্য আমার থেকে পরিবহন খরচ বা যানবাহন খরচ যেটা বলা হয় সেটা কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয়। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, কমিশন প্রদান, শিক্ষানবিশ ভাতা, এই যে শিক্ষানবিশ ভাতা, এর আগে ছিল আমাদের শিক্ষানবিশ স্যালামি যেটা আমাদের জন্য আয়, শিক্ষানবিশ ভাতা হচ্ছে আমাদের জন্য ব্যয়। তারপরে হচ্ছে প্রশিক্ষণ ভাতা, বেতন ও মজুরি, অফিস বা গোডাউন ভাড়া, বিজ্ঞাপন খরচ বা বিপণন খরচ, বীমা স্যালামি বা বীমা খরচ, তারপর রয়েছে বিক্রয় কমিশন প্রদান। এগুলো হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা সহজে মনে রাখার জন্য লেনদেন চেনার সহজ উপায় আমরা দেখো নিয়মিত লেনদেন, লেনদেনগুলো কিন্তু নিয়মিত হবে। প্রত্যেক দিন বা দু একদিন পর পরে কিন্তু আমাদের ব্যবসায় দেখো এগুলো সংগঠিত হয়। আমরা পণ্য ক্রয় করি, তার পণ্যটা ক্রয় করার জন্য, ক্রয় করে আনার জন্য ক্রয় পরিবহন দিই। যদি এটা আমরা কি করি বাইরের দেশ থেকে নিই তাহলে আমাদের কি করতে হবে, শুল্ক দিতে হবে। ডক চার্জ, কমিশন প্রদান, বেতন ও মজুরি। নিয়মিত বলতে নিয়মিত সংগঠিত হয়, প্রতি মাসে মাসে সংগঠিত হয়। অর্থাৎ যে নিয়মিত বলতে কি বোঝায় দেখো, প্রতি মাসে মাসে বা প্রতিদিন খুব অল্প সময়ের মধ্যে সংগঠিত হয়। আর অনিয়মিত হচ্ছে যেগুলো দীর্ঘ সময় পর পর 2 বছর, 5 বছর, 10 বছর এভাবে হয়, সেগুলো হচ্ছে অনিয়মিত লেনদেন। তাহলে মুনাফা জাতীয় লেনদেন চেনার উপায় এই তিনটা জিনিস মাথায় রাখলে তোমরা কি খুব সহজে মনে রাখতে পারবা। নিয়মিত লেনদেন, লেনদেনগুলো নিয়মিত সংগঠিত হবে, টাকার অঙ্কে ছোট হবে, দেখবা এগুলো টাকার অঙ্কে ছোট হয়। তারপর 1 বছর বা তার কম সময়, এগুলো হয় 2 মাস, 3 মাস, 6 মাস, অর্থাৎ 1 বছরের কম সময় হবে। 1 বছরের বেশি হলে সেটা কিন্তু অনিয়মিত লেনদেন হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবা। তাহলে এগুলো হচ্ছে আমাদের শর্টকাটে মনে রাখার জন্য মুনাফা জাতীয় লেনদেনগুলো কিরকম হবে। মুনাফা জাতীয় লেনদেনগুলো টাকার অঙ্ক ছোট হবে, মুনাফা জাতীয় লেনদেনগুলো 1 বছর বা তার কম সময়ের জন্য সংগঠিত হবে এবং লেনদেনগুলো নিয়মিত হবে। আশা করি মুনাফা জাতীয় লেনদেনগুলো তোমরা খুব ভালোভাবেই চিনতে পারবা। এরপর আমরা মূলধন জাতীয় লেনদেনগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আলোচনা করব মূলধন জাতীয় ব্যয় নিয়ে। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমাদের কি কি রয়েছে দেখো, আসবাবপত্র ক্রয়, বই বা পুস্তক ক্রয়। এই যে বই, বই কিন্তু একটা ছোট জিনিস, কিন্তু বই বা পুস্তককে মূলধন জাতীয় ব্যয় হিসেবে ধরা হয়। তারপরে হচ্ছে বিনিয়োগ বা সঞ্চয়পত্র ক্রয়, বৈদ্যুতিক সংস্থাপন, টেলিফোন সংস্থাপন ব্যয়, ভূমি, দালান কোঠা, মাঠ, প্রাঙ্গণ উন্নয়ন, দালান কোঠা নির্মাণ, অফিস সরঞ্জাম বা তৈজসপত্র ক্রয়। এগুলো সব হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়গুলো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত এবং এগুলো কিন্তু টাকার অঙ্কে সবসময় বড় হয়। দেখবা টাকার অঙ্কে বড় হয়, এগুলো কিন্তু নিয়মিত লেনদেন হয় না। আমরা কি আমাদের ব্যবসায় প্রতিদিন আসবাবপত্র কিনি, প্রত্যেক দিনই কি বৈদ্যুতিক সংস্থাপন করি? না, এগুলো অনেক সময় পর পর হতে পারে, 2 বছর, 3 বছর, 5 বছর।
তাহলে মূলধন জাতীয় লেনদেনগুলো হচ্ছে অনিয়মিত লেনদেন এবং এগুলো টাকার অঙ্কে বড় হয় এবং দীর্ঘ সময় পর পর কি হয়, এগুলো সংগঠিত হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। এরপর আমরা দেখব মূলধন জাতীয় আয় কি কি। মূলধন জাতীয় আয়ের মধ্যে রয়েছে আমাদের স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়, আসবাবপত্র বা অফিস সরঞ্জাম বিক্রয়, এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় আয় লেনদেন চেনার উপায় এই যে আমি একটু আগে আলোচনা করলাম, লেনদেনগুলো অনিয়মিত হবে, অর্থাৎ লেনদেনগুলো 1 বছর বা তার চেয়ে বেশি সময় সংগঠিত হবে। আমরা দেখো আমাদের প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেক দিন বা প্রতি মাসে আমরা কিন্তু আসবাবপত্র ক্রয় করি না এবং প্রত্যেক দিন কিন্তু আমাদের মূলধন জাতীয় যে খরচগুলো রয়েছে সেগুলো হয় না, এগুলো দীর্ঘ সময় পরপর হয়ে থাকে। তারপর হচ্ছে টাকার অঙ্কে বড় হবে, এগুলো অবশ্যই টাকার অঙ্কে বড় হবে। 1 বছর বা অধিক সময় সুযোগ পাওয়া যাবে, এগুলো থেকে কিন্তু আমরা 1 বছর বা তার চেয়ে বেশি সময় সুযোগ পাই। যেমন আমি যদি বলি এই যে আমাদের এটা স্মার্ট বোর্ড, এই স্মার্ট বোর্ডটা কিন্তু আমাদের জন্য একটা কি মূলধন জাতীয় ব্যয়। এটা আমাকে কিন্তু অনেক বছর সেবা দিবে, 4 বছর 5 বছর তারও বেশি সময় দিতে পারে। তাহলে এটা আমি নিয়মিত ক্রয় করছি না। দেখো আমি তোমাদের একদম বাস্তব একটা উদাহরণ দিচ্ছি, এই স্মার্ট বোর্ডটা কিন্তু আমরা নিয়মিত ক্রয় করছি না, একটা ক্রয় করে আমাদের অনেক বছর আমরা সার্ভিস পাই। তাছাড়া এটা কিন্তু টাকার অঙ্কে অনেক বড় এই স্মার্ট বোর্ডগুলা। তারপরে হচ্ছে এগুলো আমাদের অনিয়মিত লেনদেন, আমরা ডেলি এগুলো ক্রয় করি না, 4 বছর 5 বছর একটা নষ্ট হয়ে যাওয়ার পর আরেকটা ক্রয় করি। তাহলে এটা হচ্ছে আমাদের এই স্মার্ট বোর্ডটা আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় লেনদেন চেনার উপায়। তাহলে আমি মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন কিভাবে চিনবো সেটা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তিগুলো কি কি? ব্যবসায় মূলধন আনয়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পত্তি বিক্রয়, এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। স্থায়ী সম্পত্তি বিক্রয় কিন্তু মূলধন জাতীয় আয়ের রয়েছে। মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে কিন্তু বেশি ডিফারেন্স নেই, খুবই কমে পার্থক্য রয়েছে। তাহলে স্থায়ী সম্পদ বিক্রয় মূলধন জাতীয় আয়ও আবার মূলধন জাতীয় প্রাপ্তিও। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। আজকের ভিডিওটা আমাদের এতটুকু পর্যন্ত। আজকে আমরা কি কি আলোচনা করলাম? মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি, এবং কিভাবে এই লেনদেনগুলো আমরা সহজে চিনতে পারি আমি সহজ উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই পড়ালেখার ফেসবুক এবং ইউটিউব পেজের সাথে যুক্ত থাকবা, নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তোমাদের জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।